বনমানুষ লিখেছেন আবু ইসহাক। নতুন চাকরি পেয়ে কলকাতায় এসেছি। সম্পূর্ণ অস্থায়ী চাকরি, যে কোনো সময়ে বিনা কারণে ও বিনা নোটিশে বরখাস্ত হওয়ার সম্ভাবনা। নিয়োগপত্রে এসব শর্ত দেখেও ঘাবড়ায়নি একটু। বন বিভাগে চাকরি করতাম 7 টাকায়, এখানে পাবো 130 টাকা, দ্বিগুণেরও বেশি। এমন সুবর্ণ সুযোগ কোনো নির্বোধ পায়ে ঠেলে দেয় বলে আমার মনে হয় না। আর যাই হোক, আমি 2 পায়ে হাঁটি। জঙ্গলে যারা 4 পায়ে হাঁটে তাদের পরিবেশে থেকে আমার বুদ্ধিটা লোপ পেয়ে যায়নি। 70 টাকা বেশি পাবো, একে যেমন তেমন ব্যাপার। বিয়ে করেছি অল্প দিন, এখন দ্বিগুণ টাকারই দরকার। তাছাড়া জঙ্গল ছেড়ে এসেছি শহরে, হিংস্রালয় ছেড়ে লোকালয়ে, আধার ছেড়ে আলোকে। এরকম সভ্য সমাজে আসাটাও একটা মস্ত লাভ। চাকরিতে যোগ দিয়েছি গতকাল, আজ 2য় দিন, বৃহস্পতিবার। 9টা না বাজতেই খেয়ে নিলাম তাড়াতাড়ি। মেসের খাওয়া, কি খেলাম বলবো না, বলতে লজ্জা করে। তাছাড়া খাওয়াটা গৌণকর্ম, নেহাতেই রান্নাঘরের ব্যাপার। যা মুখ্য তা হচ্ছে আমাদের পোশাক। সাজ পোশাকই আমাদের সভ্যতার মাপকাঠি। কোনো রকমের শাক ভাত খেয়ে বেঁচে থাকলেও এই দেহকে দুরস্থ খোলসে ঢেকে ভদ্রলোক সাজতেই হবে। তাছাড়া উপায় নেই ভদ্র সমাজে বের হওয়ার। আমাদের মতো ক্ষুদ্র অফিসারদের ব্যাপার আরও জটিল। কোট প্যান্ট পরে টাই বেঁধে দুরস্থ হওয়া, নয়তো ওপরওয়ালা সাহেবদের সুনজর হবে না কোনো দিন। তাদের কথা ঘোড়ায় চড়ে না হোক, গাধায় চড়েও কেন আমরা তাদের অনুসরণ করব না? অফিসে তাই অনুকরণ ও অনুসরণের প্রতিযোগিতা বেশ উপভোগের হয়ে দাঁড়ায়। মেসের এক সদস্যের সাহায্য নিয়ে গলগ্রন্থিটা কোনো রকমে বেঁধে কোটটা গায়ে জড়িয়ে দিই। আয়নায় মুখ দেখে ভালো লাগে না। দাড়িগুলোর কালো মাথা দেখা যাচ্ছে, অথচ গতকালে দাড়ি কামিয়েছিলাম। তাড়াতাড়ি সেফটি রেজার বের করে ওই অবস্থায় কয়েক পোঁচ টেনে নিই, কিন্তু শার্টের কলারটায় সাবানের ফেনা লেগে যায়। তোয়ালে দিয়ে সেটা মুছে চুলে চিরুনি চালাই আরও একবার। তারপর জুতো জোড়া পায়ে ঢুকিয়ে আর এক দফা আয়নায় মুখ দেখে বেরিয়ে পড়ি। 9টা বাজে। পথ সংক্ষেপ করতে গিয়ে একটা ছোট্ট গলিতে ঢুকি। গলি নয় ঠিক, 2 দেয়ালের মাঝখান দিয়ে সরু পথ। গা বাঁচিয়ে একজন যেতে পারে কোনো মতে। মাঝপথে গিয়ে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়াতে হয় আমাকে। একজন বুড়ো ভদ্রলোক আসছিলেন ওদিক থেকে। দেহের আয়তন তার নিতান্ত ছোট নয়, তাই কোলাকুলিটা হয়ে যায় ভালোভাবেই। তারপর একজন, আরও একজন কোলাকুলি সেরিয়ে বেরিয়ে যান তারা। কোলাকুলিটা যদিও সকলের সঙ্গে সমান জমে না, তবুও মনে হয় মানুষে মানুষে হানাহানির এই সময়টায় অজানা অচেনা এরকম কোলাকুলি বড় দুর্লভ। আর মাত্র কয়েক কদম পার হলেই বড় রাস্তা। দেয়াল ছেড়ে সবে সোজা হয়ে দাঁড়িয়েছি, দেখি এক ভদ্রমহিলা গলিটায় ঢুকে পড়েছেন। আমার সামান্য কয়েক কদমের পথটুকু পার হবার সুযোগ না দিয়ে এগিয়েই আসছেন তিনি। এবার আর উপায় নেই, তাড়াতাড়ি পিছু হেঁটে শেষটায় উপায় করতে হয় আমাকেই। দেয়ালে ঠেস দেওয়ায় ছাড়া লেগেছিল কোটে। রুমাল বের করে ঝেড়ে আমার পথ দেখি আমি। এবার আর সোজা পথে নয়, সোজা পথটাই দেখছি কঠিন বেশি। বেনিপুকুর লেন ঘুরে লোয়ার সার্কুলার রোড পার হয়ে এলিয়ট রোডের মোড়ে এসে দাঁড়ায়। ধর্মঘটের জন্যে গ্রাম বন্ধ। আমাকে যেতে হবে 8 নম্বর বাসে। এক এক করে কয়েকটা বাস চলে যায়। কতবার হাতল ধরতে গিয়ে পিছিয়ে যাই, সাহসে কুলোয় না। লোক সব বাদুড়ঝোলা হয়ে যাচ্ছে, নিরাশ হওয়ার পাত্র আমি নই। দাঁড়িয়ে থাকি, দেখি অন্তত একটা পা রাখবার জায়গাও যদি মিলে যায়। একটা বাস এসে থামে, পা রাখবার জায়গা নেই, তবুও সব লোক ছোটাছুটি করছে। কে কার আগে উঠবে, চাকরি ঠিক রাখার কি প্রাণান্ত চেষ্টা। একটা লোক নেমে যায় ড্রাইভারের কুঠুরি থেকে। মহা সুযোগ। পাশের কয়েকজনকে টেক্কা মেরে চট করে উঠে পড়ি আমি। চাকরি গেলে আমার চলবে না। হঠাৎ আমার বুকে ধাক্কা মেরে একজন চেঁচিয়ে ওঠে, মানুষ না জানোয়ার? লোকটা কি গণক নাকি? গণকের মতো ঠিকই তো বলেছে সে। আমি জঙ্গলেই তো ছিলাম একদিন। লোকটাকে ধন্যবাদ দেওয়ার ইচ্ছে হয়, কিন্তু সাহস হয় না। ঘাড়টা নুয়ে গায়ে গায়ে মেশামেশি হয়ে দাঁড়িয়েছি, কিন্তু মেশামেশিটা আগের কোলাকুলির মতো প্রীতিকর হয় না। আমি শেষে ঢুকে অনেকের অসুবিধে করেছি। ঠেলা ধাক্কাটা তাই আমার দিকেই আসছে বেশি করে। পাঁজরের হাড়গুলো চাপ খেতে খেতে ভেঙে যাবে মনে হচ্ছে। আর দেরি নয়, পরের স্টপে থামতেই আমি নেমে যাই। এতক্ষণ দম বন্ধ হয়েছিল যেন। মিনিটখানেক দাঁড়িয়ে শ্বাস প্রশ্বাসকে সজীব করে নিই খোলা বাতাসে। স্যুটটার দিকে তাকিয়ে মায়া হয়। ভেতরের ঘামে আর উপরের ঘষায় ইস্ত্রি ভেঙে যাচ্ছে, তাই হয়ে গেছে। এবার পা দুটোকে সম্বল করেই ছুটব ঠিক করলাম। কলকাতায় এসেছিলাম অনেক দিন আগে একবার। পথ ঘাট ভালো মনে নেই। পথ চলি, কিন্তু তার চেয়েও বেশি চেয়ে দেখতে হয় পথচারীদের পোশাকের দিকে।
এই পোশাক ছাড়া কার কি ধর্ম জানবার উপায় নেই, কারণ ধর্মের কথা গায়ে কিছু লেখা থাকে না। সব ধর্ম অপরাধীদের চেহারাই মানুষের চেহারা। আমার চেহারা দেখে কিন্তু কারো বুঝবার জন্য নেই আমার ধর্ম কী, কারণ আমার মানুষের শরীরটাকে আন্তর্ধর্মিক পোশাকে ঢেকে নিয়েছি। তাই বলে কি আমি নিরাপদ? আন্তর্ধর্মিক পোশাকে মানুষের চেহারা হলেও যে কোনো দিকে চাকু খাওয়ার ভয় আছে আমার। মুসলমান মোটেই না, আমার বিপদ বরং বেশি। আমাকে হিন্দু ঠাউরালে আর হিন্দু মুসলমান ঠাউরালেই হলো। ভয়ে বুকটা দুরু দুরু করে। মন ইতিমধ্যে বিদ্রোহ ঘোষণা করেছে। 130 টাকার চাকরিটার ভার ছেড়ে দিই পা দুটোর উপর। শুধু তাই নয়, মনের বিরুদ্ধে সমস্ত দেহের ভারটাও। এক রাস্তা থেকে অন্য রাস্তায় পা দিয়ে থমকে দাঁড়াই। কাছাকাছি একটা প্রাণীও দেখছি না যে। বুকের ভেতরটা দুলে ওঠে। সুমুখের একটা দোতলা বাড়ির দিকে চোখ পড়তেই দেখি জানালা দিয়ে মুখ বাড়িয়ে কয়েকজন কী যেন দেখছে রাস্তার দিকে। ওপর থেকে নিচের দিকে চোখ নামাতেই চোখ ফিরে আসে, পায়ের তলা থেকে মাটি সরে যায়, গায়ের লোম কাটা দিয়ে ওঠে। চিনতে ভুল হয় না, মানুষ। হুমড়ি খেয়ে পড়ে আছে রক্তাক্ত মানুষ। রক্তের রাঙা স্রোত ড্রেনে গিয়ে মিশেছে। নিমেষে পেছন ঘুরে অন্য পথ ধরি। গাড়ির আওয়াজ পেয়েও তাকাই না ফিরে, কিন্তু কে যেন গর্জে ওঠে, ছাইরো! দুজন সার্জেন্ট রিভলভার হাতে নিয়ে এগিয়ে আসছে। আমাকে তন্ন তন্ন করে খুঁজে দেখে তারা, কিন্তু ফাঁসাতে পারে না। নিয়োগপত্রটা পকেটেই ছিল, সেটা দেখিয়ে রেহাই পেয়ে যায়। এবার আরেকটা রাস্তা ধরে হাঁটি সুমুখে পেছনে চেয়ে। মারটা নাকি পেছন থেকে আসে। একজন লোক চলে যায় পাশ কেটে। মনে হয় এক একটা ফোড়া কেটে যায় আমার সতর্ক চোখ দুটো আর চোখে তাকায় সবার দিকে, কিন্তু তারাও যে সতর্ক দৃষ্টি মেলে আমারই দিকে তাকায়। আমাকে, আমার হাত দুটোকেই বোধ হয় তাদের ভয়। তাদের ভীত চাউনি দেখে অনুমান করতে কষ্ট হয় না। আমিও আমার অনুগত হাত দুটো ছাড়া আর কারো হাতকে বিশ্বাস করতে পারি না। কিছু দূর আগে ডান দিকে একটা পাশ গলি। গলির মুখে 3টা লোক। তাদের পোশাক দেখে চমকে উঠি। তাদের ভাবগতিকেও কেমন যেন সুবিধার মনে হচ্ছে না। আমার বুকের ভেতরটা ঠিপ ঠিপ শুরু হয়েছে। আশেপাশে লোকজন নেই। পেছনে তাকিয়ে দেখি এক অ্যাংলো ইন্ডিয়ান তরুণী উঁচু গোড়ালি জুতো পায়ে আসছে গট গট করে। আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি খেলে যায়। আমি পেছন ফিরে দাঁড়িয়ে যাই। গলির মুখের লোকগুলোকে বোঝাতে চাই আমি তরুণীটির জন্যই অপেক্ষা করছি, তারই সাথে আমি। কিন্তু তারা বুঝতে চাইলে হয় আমার যেরকম গায়ের রং। অবশ্য এরকম রঙের অ্যাংলো ইন্ডিয়ানের অভাব নেই কলকাতা শহরে। আমার পোশাক দেখে লোকগুলো না হয় আমাকে অ্যাংলো ইন্ডিয়ান ঠাউরালো, কিন্তু তরুণীটিকে কী বোঝাবো? আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে কি মনে করবে সে? আমি উবু হয়ে বা পায়ের জুতো খুলি। জুতোর ভেতর কাঁকড় ঢুকেছে এমনই ভান করে জুতোটা উপর করে ঝেড়ে নিই কয়েকবার, তারপর আবার পায়ে ঢুকাই। তরুণীটি আমার কাছে এসে গেছে। জুতোর ফিতে বাঁধা শেষ করে এবার তার পাশাপাশি চলতে শুরু করি। এখন ঠিক মনে হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এক অ্যাংলো ইন্ডিয়ান দম্পতি। অন্যের কি মনে হচ্ছে জানি না, আমার কিন্তু ওরকমই মনে হচ্ছে। 1 পা 2 পা করে গলির মুখ পার হয়ে যায়। পাড়ে কেটে গেছে। আমার নীরব সঙ্গিনী একবার কটমট করে আমার দিকে তাকায়। তার চোখের দিকে চেয়ে আমার মনটা নিয়ে যায়, কিন্তু তবুও তার সঙ্গ ছাড়তে ভরসা পাইলে। পাশাপাশি হেঁটে আরও কিছু দূর এগিয়ে যায়। হঠাৎ আমার দিকে ফিরে ইংরেজিতে বলে সে, আমার পিছু নিয়েছো কেন? না না, আমি থতমত খেয়ে যাই। না মানে? বহুক্ষণ ধরে আমি লক্ষ্য করছি। পুলিশ ডাকবো? না না, মানে গুন্ডার ভয়ে। গুন্ডার ভয়ে? হ্যাঁ, তাই আপনার সাথে এলাম। অবাক করলে। এক জোয়ান পুরুষ, তাকে রক্ষা করবে মেয়ে মানুষ? আচ্ছা, কাপুরুষ তো। অবজ্ঞার হাসি তরুণীটির মুখে। কিছু দূর গিয়ে মহিলা বাঁ দিকে এক গলিতে ঢুকে পড়ে। আমি মনে ডান দিকে। পাশ থেকে একটা হাত এগিয়ে আসছে না আমার দিকে। মাগো বলে লাফ দিয়ে সরে যায় কয়েক হাত। ফিরে দেখি একজন জটাধারী ফকির হাসছে আমার অবস্থা দেখে। এগিয়ে এসে সে বলে, ভয় পেলি নাকি? 2 দিন খেতে পাইনি, 2 পয়সা দে। রীতিমতো ঘাম দিয়েছে আমাকে, মুখ দিয়ে কথা বেরোয় না, তবু হাতে চাকু না থাকার জন্যে ফকিরটাকে ধন্যবাদ দিই মনে মনে, আর পকেট থেকে 2 পয়সা বের করে তার দিকে ছুঁড়ে মারি। চৌরঙ্গি এসে পড়েছি। একটা লোক হঠাৎ আমার পথ আগলে দাঁড়ায়, বলে, ফটো তুলবেন? আসুন, 1 টাকা 3 কপি।
লোকটার কথার জবাব না দিয়ে পাশ কাটিয়ে চলে যাই, কিন্তু ভুল হয়ে গেল। মানুষের ভয়ে ভীত মানুষের ফটোটা তুলে রাখা উচিত ছিল আমার। হঠাৎ কারো স্পর্শে শিউরে উঠি, চেয়ে দেখি আমাদের সুভাষ মুচকি হাসছে। সহপাঠী বন্ধুর আলিঙ্গনে বুকের ভেতরটা যেন ভিজে ওঠে, কিন্তু ওর বুকটা শক্ত লাগলো না। জামার উপর হাত রাখি। তাই তো। সুভাষ শেষে বলে, হাত দিয়ে দেখছিস কি? দেখছি, মানে তোর বুকটা শক্ত লাগছে কেন রে? শক্ত লাগছে? হুম, এই জিনিস দেখিসনি কখনো? লোহার তারের গেঞ্জি, একেবারে নয়া আবিষ্কার। নয়া আবিষ্কার? হ্যাঁ, এই বর্ম ভেদ করবে চাকু। হুম। সুভাষের জামার উপর হাত দিয়ে দিয়ে আজ করতে পারি লোহার তার দিয়ে তৈরি হাতাকাটা গেঞ্জি। মন্দ জিনিস নয়, সহসা আঘাত করে কিছু করতে পারবে না। আমি হেসে বলি, কী রে, চাকু টাকু লুকানো নেই তো? নেই তো কি, নিশ্চয়ই আছে। এখনই তোর বুকে বসিয়ে দিব। তোর রক্ত দিয়ে ফোঁটা তিলক কেটে কালী পুজো করব। এখানে কি করিস? পড়ি আর্ট স্কুলে। আর্ট স্কুলে? ঠিক আছে, শোন, তোকে একটা ছবি আঁকতে হবে। মানুষের ভয়ে মানুষের চেহারা কেমন হয় ফুটিয়ে তুলতে হবে সে ছবিতে। পারবি তো? তা দেখবো চেষ্টা করে। আরও দু এক কথা বলে বিদায় হই তাড়াতাড়ি। হেঁটে হেঁটে চৌরঙ্গি পর্যন্ত আসি, কিন্তু পা চলে না। চলবার কোনো হেতু নেই যে। ভোরে যা খেয়েছি, আর এ পর্যন্ত এক পেয়ালা চাও না। কার্জন পার্কে বসে পড়ি। হেঁটে যাওয়া অসম্ভব। ভিড় কমলে বাসেই যাব। 6:30টার সময় বাসে একটু জায়গা পাওয়া যায়। প প করতে করতে বাস ছুটছে। এত ভিড়, বাইরের কিছুই দেখা যায় না। বুঝতে পারছি না কোন রাস্তা ধরে চলছে গাড়ি। বুম, আবার বুম। ভীষণ শব্দ, কানে তালা লেগে যাচ্ছে। শুনতে পাই না কিছু। শেয়ালের ভয়ে খাঁচার মোরগের মতো করছি আমরা। তারপর দিক দিয়ে কেমন করে বাসখানা চলে এলো অত খেয়াল নেই। কয়েকজনের মুখে শুনলাম বাসের পাদানির উপর থেকে দুজনকে দু পেয়ে শেয়ালে টেনে নিয়ে গেছে, আর অনেকের হাত মুখ নাক কান ছিঁড়ে গেছে বোমার আঘাতে। ঘরের কাছে এসেও আরও একবার শিউরে উঠি। অক্ষত দেহে পৈতৃক প্রাণটা নিয়ে ফিরে এসেছি আমি। সন্ধ্যা হয়ে গেছে। শিথিল শরীরটাকে টেনে এনে বিছানায় ছেড়ে দিই। মানুষের মাঝে একদিন চলেই চোখ বুঝে ভাবছি, পদত্যাগপত্রটা প্রত্যাহার করার এখনো হয়তো সময় আছে। আমার জন্যে বন বিভাগের চাকরিটা ভালো। মানুষ তার মনুষ্যত্ব নিয়ে শহরে থাক, আমি বনে গিয়ে আমার বন মানুষ হব। পাঠ পরিচিতি। ভারত বিভাগের আগে 1946 সালে এই অঞ্চলে ভয়াবহ হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছিল। এই সাম্প্রদায়িক দাঙ্গার পটভূমিতে বনমানুষ গল্পটি লিখিত। এই গল্পের লেখক বন বিভাগে সামান্য বেতনে চাকরি করতেন। তিনি দ্বিগুণ বেতনে কলকাতায় চাকরি করতে আসেন। কলকাতায় এসে প্রথমে তার নিজেকে সভ্য মানুষ মনে হতে থাকে, কিন্তু তিনি তখন সাম্প্রদায়িক হানাহানির মুখোমুখি হতে থাকেন। তিনি দেখেন এই শহরের মানুষেরা ধর্মের নামে পরস্পরকে নির্মমভাবে হত্যা করছে। বনের পশু পাখিরাও এরকম পরস্পরকে হত্যা করে না। তখন লেখক আবার বন বিভাগের চাকরিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। লেখকের কাছে শহরের সভ্য মানুষের চেয়ে বনে বসবাসকারী অশিক্ষিত মূর্খ মানুষকে অধিক গ্রহণযোগ্য মনে হয়। বন মানুষ গল্পটি সংকীর্ণ ধর্ম পরিচয় মুক্ত মানবিক বোধ সম্পন্ন চিন্তায় উদ্বুদ্ধ হতে সহায়তা করে। কারণ ধর্ম নিয়ে মানুষের সংঘাত মানুষ পরিচয়টিকেই প্রশ্নবিদ্ধ করে। কেননা জীব হিসেবে মানুষ অন্য সব প্রাণীর তুলনায় জ্ঞান বুদ্ধি ও সৃষ্টিশীলতায় শ্রেষ্ঠ।